এই ডিএনএ কিন্তু সমস্ত যে জিনগত যে যা যা কিছু দেখছো, চুলের কালার বলো, হাইট বলো, বিভিন্ন কিছু যে কোনো বৈশিষ্ট্য কি হচ্ছে পিতামাতার থেকে সন্তানে আসছে এই ডিএনএ মাধ্যমে। কিভাবে আসছে পিতামাতার থেকে সন্তানে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট তৈরি হচ্ছে। মাতার যে জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো সেগুলো থাকছে স্ত্রী গ্যামেটে, পিতার যে জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো থাকছে সেগুলো হচ্ছে পুং গ্যামেটে। যেটা হচ্ছে তারপরে সন্তান তৈরি হচ্ছে জাইগোট, তার মধ্যে এই সব জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো আসছে। আমরা এগুলো সমস্ত পরে আরো ভালো করে জানি, ঠিক আছে? এইভাবে কিন্তু চলে আসছে। এবার ডিএনএ কে জিনগত বস্তু বলে বা ডিএনএ কে জেনেটিক বস্তু বলে। আমাদের 5 নম্বরের একটা কোশ্চেন দেবে, আমরা বলেছি একদম কোশ্চেন ভিত্তিক কি আমরা পড়াশোনা করব, কারণ আমাদের সামনেই এইচএস পরীক্ষা, বেশি বাকি নেই, একদম কোশ্চেন ভিত্তিক আমরা ধরে ধরে পড়াশোনা করব, ঠিক আছে? তো এখানে কোশ্চেন দেয় ডিএনএ জেনেটিক বস্তু, সেটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। একদম কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, এখান থেকে দ্বিতীয় কোশ্চেন দেয় এইচএস শর্ট কোশ্চেন দেয়, এছাড়াও এটা খুব একটা বড় 5 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? তো বুঝে গেলে ডিএনএ এইভাবে আসছে। তো আমি তো মুখে বলে দিলেই হলো না যে ডিএনএ জেনেটিক বস্তু, সেটা তো পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে হবে। এখানে প্রশ্নটাও তাই যে পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, ঠিক আছে? তো এই পরীক্ষাগুলো মানে পরীক্ষাগুলো করার আগে আমি একটু ডিএনএ এর যে বৈশিষ্ট্যগুলো তোমরা আগেও পড়েছো, ডিএনএ এর বৈশিষ্ট্য লেখো, ক্লাস 10 এর পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? সেখানেও পড়েছো। এখানে আমরা ক্লাস 12 এর কিছু বৈশিষ্ট্য আর একটু ডিএনএ যখন পড়ছি একটু জেনে নিই। যেহেতু করোনা কাল গেছে তো অনেকেরই এই কনসেপ্টগুলো ঠিকঠাক নেই। তো ডিএনএটা কোথা থেকে আসছে? এই আমাদের একটা কোষ, এগুলো একটু বলে নিচ্ছি, এগুলো এখানে বলবার বিষয় নেই, তবুও কি আমি একটু শুরু থেকেই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো একটা কোষ, ঠিক আছে? কোষের ভিতরে থাকে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তুগুলো এরকম প্যাটার্ন বাঁধানো থাকে, এরকম প্যাটার্ন থাকে। এগুলোকে প্যাচগুলো খোলা হয়, তার মধ্যে হচ্ছে এই হচ্ছে ডিএনএ, এর ভিতরেই থাকে হচ্ছে জিন, যেটা হচ্ছে আমাদের সমস্ত যে বংশগত বৈশিষ্ট্যগুলো, যার মানে যে কোনো বংশগত বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে জিন বহন করছে, এবং জেনারেশন থেকে জেনারেশন এই বংশগত বৈশিষ্ট্যগুলোকে কে নিয়ে যাচ্ছে? এই ডিএনএ। এই হয়ে গেল ডিএনএ এর কনসেপ্ট। জিনিসটাকে আমাদের বুঝতে হবে, বোঝা গেল কনসেপ্টটা? ডিএনএটা কে আদৌ বোঝা গেল তো? কেউ বোঝেনি এমন আছে? একটু বলবে, একটু ছাড়া দেবে। কেউ বোঝেনি এমন আছে? বুঝেছি। সবাই বুঝছো? হ্যাঁ ম্যাম। নতুন যারা আছো, অতনু, সঞ্জয়? হ্যাঁ ম্যাম বুঝেছি। আচ্ছা, বন্নিশিকা বুঝতে পেরেছো তো? ম্যাম মাঝে মাঝে না স্ক্রিনটা একটু বোঝা যাচ্ছে না, বোর্ডটা। বাকিদের কি সেই প্রবলেম হচ্ছে? আমার এখানে কিন্তু দেখাচ্ছে না সেরকম কিছু। বাকিদের আর প্রবলেম হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে। আর তোমার মনে হচ্ছে নেটের প্রবলেম আছে। আর যেদিনকে পড়া থাকবে সেদিনকে নেট বেশি ব্যবহার করবে, নেটটাকে বাঁচিয়ে রাখবে একটু। আচ্ছা চলো তাহলে আমরা চলে যাই প্রথমেই এই ডিএনএ কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই, ঠিক আছে? তারপরে আমরা একবার 5 নম্বরের কোশ্চেনটায় ঢুকে যাবো। তাহলে ছোট কোশ্চেনে লিখতে দিতেও পারে যে ডিএনএ এর বৈশিষ্ট্য লেখো, নোটে সমস্তটা পেয়ে যাবে। বাট কি নোট শুধুমাত্র দেখলে বায়োলজি বুঝতে পারবে না। বায়োলজি কেন, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বুঝতে পারবে না, কি কনসেপ্ট বুঝতে হবে। আচ্ছা কি বলছি, প্রথমে আমি লিখেছি যে সার্বজনীনতা, ঠিক আছে? সার্বজনীনতা, জেনেটিক পদার্থকে সার্বজনীন হতে হবে। প্রত্যেকটা কোষেই কি জেনেটিক পদার্থ রয়েছে, প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু জেনেটিক পদার্থ রয়েছে, ঠিক আছে? ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন সমস্ত যে পদার্থগুলো মানে জীবিত পদার্থ, তাদের মধ্যে কিন্তু জেনেটিক মানে জেনেটিক বস্তু কিন্তু এই ডিএনএ কিন্তু রয়েছে, ঠিক আছে? তাই সার্বজনীন সবার মধ্যে ডিএনএ রয়েছে, ঠিক আছে? হলো। এবার তবে তুমি কোশ্চেন করতে পারো তো সবার ডিএনএ কিসের? সবার মধ্যে তো ডিএনএ রয়েছে, ঠিক আছে? বললাম সবার মধ্যে ডিএনএ, মানুষের মধ্যে রয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে, সবার মধ্যে কিন্তু রয়েছে।
হচ্ছে ভাইরাস থেকে শুরু করে উন্নত জীবদেহ সবার মধ্যে ডিএনএ কিন্তু রয়েছে। এবার হচ্ছে বৈচিত্র্যতা, যেটা বললাম কি তাহলে কি সবার ডিএনএ, ঠিক আছে, তো সবার ডিএনএ তো এক, মানুষের ডিএনএ তো মানুষের ডিএনএ যেটা, এবার এই গাছটার যদি বলো সেটা কি এক হবে? জেনেটিক বস্তু কি এক হবে? সেটা কখনোই এক হবে না। এবার যে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে ডিএনএ রয়েছে, প্রত্যেকটা মানুষের ডিএনএ কি এক হবে? এই বৈচিত্র্যটা বলছি, তোমার ডিএনএ যা হবে আমার ডিএনএ কি সেটা হবে? তোমার ডিএনএ যেটা হবে, বা তোমার ক্লাস করছে আরো বন্ধুরা, সবার ডিএনএ কি সেম হবে? সবার ডিএনএ কিন্তু সেম হবে না। প্রত্যেকের ডিএনএ আলাদা বলেই প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য সমস্ত কিছু কি আলাদা, এটাকেই বলছে বৈচিত্র্যতা। ঠিক আছে, এগুলো সব কিন্তু এই যা বললাম সেগুলোই লেখা আছে। এবার আসছে অটো ক্যাটালাইটিক ধর্ম। এবার ডিএনএ থেকেই কিন্তু ডিএনএ তৈরি হয়, ঠিক আছে, যেটাকে বললাম ডিএনএ প্রতিলিপিকরণ, আগের দিন আমরা পড়েছিলাম। যদি কোনো অসুবিধা ওটা বলবো, ওটা শেষে আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিএনএ থেকেই কিন্তু ডিএনএ তৈরি হয়, যেটাকে বলছে ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকা তৈরি, একদম জেরক্স কপি কিন্তু সেই ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, সেটাকে বলছে অটো ক্যাটালাইটিক ধর্ম। বোঝা গেল এই তিনটে? বোঝা গেল কিছু বলবে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। এবার আসছে পরিবেশ বা হচ্ছে মিউটেশন। এই ডিএনএ কিন্তু পরিব্যক্তি বা মিউটেশনে সক্ষম, এগুলো পরে আমরা আরো ডিটেলসে পড়বো, পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে, এই সমস্ত সবকিছু আমরা ডিটেলস, তাই এইখানে এত বেশি আমি জাস্ট একটুখানি, যেহেতু আমরা এখান থেকে শুরু করেছি তাই একটু জাস্ট পরিচয়টা তো দিতে হবে, তাই আমরা অল্প অল্প একটু বলছি, ঠিক আছে। তো পরিব্যক্তি বা হচ্ছে মিউটেশন কিন্তু ডিএনএ তে ঘটতে দেখা যায়। যেমন হচ্ছে ধরো এক্স রশ্মি, তারপরে হচ্ছে তোমার ইউভি রশ্মি, এইগুলো কিন্তু ডিএনএ কে পরিবর্তন কিন্তু ঘটাতে পারে, বা ডিএনএ কে কিন্তু সেটা চেঞ্জ করতে পারে। এই হলো ডিএনএ কিছু বৈশিষ্ট্য, আরো আছে, সমস্তটা নোটে দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া এইগুলো নিয়ে ডিটেলসে আমরা পরবর্তীকালে ভালোভাবে পড়ব। আচ্ছা, তো এইখানে যে প্রশ্নটা আজকে আমাদের পড়ার, সেটা যেটা যে 5 নম্বরের প্রশ্ন, যেটা দেয় হচ্ছে ডিএনএ জেনেটিক বস্তু, সেটা হচ্ছে পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তুমি বিজ্ঞান তো তুমি মুখে বলে দিলে, আমি মুখে বলে দিলাম, তা তো হবে না। বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষার নিরীক্ষার দ্বারা প্রমাণ করে গেছে, সেইটা তোমরা পড়ছো, আমরা কি পড়াচ্ছি, ঠিক আছে। এরপরে যারা ধরো বিজ্ঞানী হবে, তারা কি তখন আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে, রিসার্চ করবে। এটা কি বললাম, 5 নম্বরের প্রশ্ন। এটা এরকম সরাসরি দিয়ে দিতে পারে, ডিএনএ জেনেটিক বস্তু পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। এছাড়াও আর একটা কোশ্চেন এখানে দিতে পারে যে ট্রান্সফরমেশন পরীক্ষাটি, বিজ্ঞানী গ্রিফিথের ট্রান্সফরমেশন পরীক্ষাটি লেখো, ঠিক আছে, বিজ্ঞানী গ্রিফিথের ট্রান্সফরমেশন পরীক্ষাটি লেখো, বা হচ্ছে রূপান্তর ভবনের পরীক্ষাটি লেখো, যেটাকে বলে বাংলায় রূপান্তর ভবন। আচ্ছা, তো এই বিজ্ঞানী গ্রিফিথের পরীক্ষার আগে আমি আর একটা ব্যাপার একটুখানি বলবো, ঠিক আছে। এই পরীক্ষাটা আমি তো বলবোই, ওই পরীক্ষাটা তুমি লিখতে হবে, ঠিক আছে। ম্যাম প্রশ্নটা আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি প্রশ্নটা আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, ডিএনএ জেনেটিক বস্তু পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, 5 নম্বরের প্রশ্ন লিখে নাও। এছাড়াও দিতে পারে হচ্ছে রূপান্তর ভবন, বৃত্তের রূপান্তর ভবন পরীক্ষাটি ব্যাখ্যা করো, ঠিক আছে, এইভাবে দেয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিলিপিকরণ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো এই যে পরীক্ষাটা বলার আগে আমি কিছু কনসেপচুয়াল কিছু ব্যাপার একটুখানি বলে নেব, কারণ আমি জানি না তোমরা 11-এ কতটা কি পড়াশোনা করেছো, কতটা কি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি সেটা জানি না। তো আমি এই জন্য একটু কনসেপচুয়াল তোমাদেরকে একটুখানি বলে দেবো। দেখ, ধরো একটা কালচার মাধ্যমে একটা ব্যাকটেরিয়া
আছে, একটা তোমরা ব্যাকটেরিয়া নিলাম, ব্যাকটেরিয়া নিলাম, আর অনেক ব্যাকটেরিয়া জানো তাপ প্রয়োগ করলে মারা যায়। ঠিক আছে, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস কি হচ্ছে তাপ প্রয়োগ করলে মারা যায়, মৃত হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা করোনার ক্ষেত্রে দেখেছি, ভাইরাস তো কোষের বাইরে এমনি মৃত। ঠিক আছে, করোনার ক্ষেত্রে দেখেছি কি গরম জলের ভেপার নিতে বলছে, উদাহরণস্বরূপ বলছে, গরম জলের ভেপার নিতে বলছে, কিছুটা হলে ওকে মানে মেরে ফেলা যাচ্ছিল, এখনো সেটা সঠিক প্রমাণ হয়নি, কিছুই না। তো বলা যাচ্ছিল কিছুটা ওকে দুর্বল করে দেওয়া যাচ্ছিল, ভেপার নিতে বলছিল বাইরে থেকে ফিরে, এগুলো তোমরা দেখেছো, মানে কি তাপ প্রয়োগ করলে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে। ঠিক আছে, তো কি হলো, ধরো এটাকে ফার্স্টে তাপ প্রয়োগ করা হলো, তো ধরো এটা মারা গেল এবং টুকরো টুকরো খন্ডে ভেঙে গেল, মারা গেল এবং কি বলছি টুকরো টুকরো খন্ডে ভেঙে গেল, কি তাপ প্রয়োগ করার পরে। এবার কি করলো, আর একটা জীবিত ব্যাকটেরিয়া নিল, আর একটা জীবিত ব্যাকটেরিয়া, ধরো এই কালার দিয়ে দিচ্ছি, একটা জীবিত ব্যাকটেরিয়াকে এই কালচার মাধ্যম মানে পেট্রিটিস টাইপের কালচার মাধ্যম, তোমরা যখন পরবর্তীকালে যদি বায়োলজি নিয়ে পড়া দেখবে এরকম কালচার মাধ্যমে তোমাদের সমস্ত এগুলো অনেক কিছু এরকম করতে হবে, এখন বুঝবে না, প্র্যাকটিক্যাল তোমাদের হয়তো তোদের প্র্যাকটিক্যাল করাচ্ছে স্কুলে, করাচ্ছেন? বলো, কেউ কিছু প্র্যাকটিক্যাল হচ্ছে স্কুলে? কেউ কিছু বলে না? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো একটা জীবিত ব্যাকটেরিয়াকে আমি এই পেট্রিসের মধ্যে মানে এই কালচার মাধ্যমে প্রবেশ করাবো, ঠিক আছে, প্রবেশ করানো। তো এই যে এ কিন্তু জীবিত, এ কিন্তু জীবিত, কিন্তু আক্রমণাত্মক, আক্রমণ মানে জীবিত, আর এ কি মৃত, একে তাপ দিয়ে আমি মেরে ফেলেছি, মানে একে তাপ দিয়ে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, একে তাপ দিয়ে মেরে ফেলা হয়েছে। সঞ্জয়কে বলছি পরের দিন একটু নেটটা কম খরচ করে একটু বাঁচিয়ে রাখবে, ঠিক আছে, আর সমস্যা হলে রেকর্ড দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো একে আমি ফার্স্টে এই ব্যাকটেরিয়াটাকে আমি তাপ দিয়ে মানে তাপ দেওয়া হয়েছে, মারা গেছে, মৃত। আর আরেকটা ব্যাকটেরিয়াকে তারপরে আমি সেকেন্ড টাইম প্রবেশ করিয়েছি, ঠিক আছে, জীবিত। তো তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই মৃত ব্যাকটেরিয়ার কিছু অংশ এই জীবিত ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করছে আর নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করছে। ধরো এটা ফুল নয়, এই ব্যাকটেরিয়ার এই ভাঙা অংশগুলো এর জীবিত ব্যাকটেরিয়ার দেহে কিন্তু প্রবেশ করছে। ঠিক আছে, এবার নতুন দেখো আগে একটা অন্য ছিল, এটা একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করবে। এই বিজ্ঞানী গ্রিফথ এই বিষয়টা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এই জন্য আমি একটু কনসেপ্টটা তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো বিজ্ঞানী গ্রিফথ লিখে নেবে, যেগুলো লেখাচ্ছি। বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফথ, ঠিক আছে, প্রথম এই রূপান্তর ভবনের পরীক্ষাটি করেন। বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফথ প্রথম এই রূপান্তর ভবনের বা ট্রান্সফরমেশন পরীক্ষাটি মাধ্যমে প্রমাণ করেন। মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ডিএনএ জেনেটিক বস্তু। এবার উনি কি করেছিলেন না করেছিলেন সমস্তটা আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, যখন তুমি বই দেখবে বা নোট দেখবে না বুঝলে কিছু বুঝতে পারবে না, কি জিনিস কি লেখা আছে কিছু বুঝতে। তো বিজ্ঞানী
করেছিলেন? ভিডিও দেখো তো, দেখা যাচ্ছে নাকি এখন? দেখা যাচ্ছে। তো উনি কি করেছিলেন? উনি করেছিলেন কি, ডিপ্লোকক্কাস নিউমোনি। উনি ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বলো তো এই ডিপ্লোকক্কাস নিউমোনি কি রোগ সৃষ্টি করে? বলো একটু শুনি, বলো 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 দেখি। নিউমোনিয়া। হ্যাঁ বলো বলো বলো, বলে বলে দিচ্ছি। নিউমোনিয়া। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। ডিপ্লোকক্কাস নিউমোনি হচ্ছে মানুষের নিউমোনিয়া সৃষ্টি করে। করোনার সময় আমরা শুনেছি নিউমোনিয়া, তাই না? শুনেছি তো নিউমোনিয়া হয়েছে। শুনেছি তো। এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া সৃষ্টি করে। এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার উপরে পরীক্ষা নিরীক্ষা করে। করেছিলেন কার উপরে? ইঁদুরের দেহে। ইঁদুরের দেহে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, কারণ অনেকটা ইঁদুর এবং মানুষের যে জেনেটিক্যাল যে ব্যাপারগুলো অনেকটা কাছাকাছি, ঠিক আছে? একদম এবার ইঁদুরের মানুষের জিনে এক নয়, তো অনেকটা কাছাকাছি সে। তো উনি কি করেছিলেন, বিজ্ঞানী গ্রিফথ হচ্ছে এই ডিপ্লোকক্কাস নিউমোনি যে নিউমোনিয়া সৃষ্টি করে সেই ব্যাকটেরিয়া নিয়ে ইঁদুরের উপর পরীক্ষা নিরীক্ষা করেন, ঠিক আছে? তো তিনি দুটো টাইপের ব্যাকটেরিয়া নিয়েছিলেন, মানে দুটো টাইপের স্ট্রেন নিয়েছিলেন। তিনি দুটো টাইপের স্ট্রেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেটা কি কি? এক নম্বর হচ্ছে অ্যাভিরুলেন্ট। অ্যাভিরুলেন্ট। আর একটা হচ্ছে ভিরুলেন্ট। এগুলো সাধারণত ডিটেলসে লেখা থাকে, আমি যেগুলো যেগুলো মুখে বলছি নোটের মধ্যে সেইগুলোই লেখা থাকবে, ঠিক আছে?
এবার এই অ্যাভিরুলেন্ট বলতে আমি কি বলছি? অ্যাভিরুলেন্ট হচ্ছে আক্রমণাত্মক নয়, ঠিক আছে? অ্যাভিরুলেন্ট হচ্ছে আক্রমণাত্মক নয়, ঠিক আছে? তো সেটাকে টাইপ টু আর আর বলতে এখানে রাফ বোঝানো হচ্ছে। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা থাকে সেটাকে রাফ বোঝানো হচ্ছে। আর ভিরুলেন্ট বলতে হচ্ছে টাইপ এস। এস মানে হচ্ছে শার্প, অর্থাৎ ক্যাপসুল আছে। আমরা ক্লাস 11-এ পড়েছো, মনে আছে? ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়া, ক্যাপসুল বিহীন ব্যাকটেরিয়া, মনে আছে? বলো তো, মনে আছে না নেই? তাহলে আমি বলে দেবো ভালো করে। থাকলে আর বলবো না, মনে না থাকলে বলো। বলো। দেখো, এই বললাম অ্যাভিরুলেন্ট অর্থাৎ টাইপ টু আর মানে রাফ। এই যে ব্যাকটেরিয়াটা, তার যে বাইরের অংশটা হচ্ছে রাফ থাকে, ঠিক আছে? যেহেতু ক্যাপসুল থাকে না তাই কিন্তু রাফ অংশ থাকে, ঠিক আছে? আর এ কিন্তু ক্যাপসুল তৈরি করতে পারে না। এটা কিন্তু নোটটা পাঠানোর সাথে সাথে লিখে নেবে, এখন যা বলছে সেটা লিখে নাও এবং সেটাকে একটু ভালো করে লিখলেই হবে। এটা বোঝারটা লিখে নাও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো কি এইভাবে লেখা থাকবে অ্যাভিরুলেন্ট, তার আন্ডারে পয়েন্টটা লেখা থাকবে ভিরুলেন্ট, তার আন্ডারে পয়েন্টটা লেখা থাকবে। প্রথমে অ্যাভিরুলেন্ট, তার আন্ডারে পয়েন্টটা লেখা যেটা বললাম। এটা অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে টাইপ টু আর। অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়া ক্যাপসুল তৈরি করতে পারে না, অর্থাৎ নন মানে আক্রমণাত্মক নয় অ্যাভিরুলেন্ট। ভিরুলেন্ট ব্যাকটেরিয়া কিরকম? এরকম শার্প, এরকম, এবং এর বাইরে একটা ক্যাপসুল আছে, মানে এই ক্যাপসুল একে প্রোটেক্ট করছে হচ্ছে এই ক্যাপসুল, ঠিক আছে? আক্রমণ করবে, প্রোটেক্ট কে করবে? এই ক্যাপসুল। যাদের এরকম ক্যাপসুল থাকে তারাই আক্রমণাত্মক হয়। কি ক্যাপসুল থাকে, ঠিক আছে? ক্যাপসুল থাকে এবং হচ্ছে এটা কি আক্রমণাত্মক। এবং হচ্ছে আক্রমণাত্মক, হলো? তো এই দুই প্রকারের ব্যাকটেরিয়া নিয়েছিলেন। বোঝা গেল অ্যাভিরুলেন্ট কি ভিরুলেন্ট কি? অ্যাভিরুলেন্ট ভিরুলেন্টের কিন্তু এরকম পার্থক্য দিতে পারে, ঠিক আছে? বোঝা না গেলে বলবে, কেউ যদি না বুঝতে পারে লজ্জা হবে না, ঠিক আছে? বলবে সেটা। বুঝতে পেরেছো তো? সবাই একটু বলো। হ্যাঁ ম্যাম। সবাই? হ্যাঁ ম্যাম। বাকিরা? কন্যাশিকা কি হলো, বুঝতে পারছো তো? আচ্ছা, এতটা লেখা হয়ে গেলে একটু বলবে, এটা কেউ স্ক্রিনশট নিয়ে নাও তো। এটা স্ক্রিনশট নিয়ে একটু গ্রুপে সেন্ড করে দাও। একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে সেন্ড করে দাও। এইবার বিজ্ঞানী গ্রিফস কি করেছিলেন? কেউ একজন স্ক্রিনশট নিয়েছো? অত নিয়ে একটু স্ক্রিনশট নিয়ে নাও না। ম্যাম আমার মোবাইলে আচ্ছা আচ্ছা হচ্ছে। ঝাপসা আসছে। ম্যাম নিয়ে নিয়ে। আচ্ছা, একটু গ্রুপে সেন্ড করে দাও, ঠিক আছে? একটু গ্রুপে সেন্ড করে দাও। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, সবাই লেখা গেছে? এইবার উনি কি করেছিলেন? এই টাইপ টু আর কি বললাম, এ হচ্ছে অভিরুলেন্ট, মানে এ যদি কোনো মানে ইঁদুরের দেহে পরীক্ষা করা হয়েছে, একে যদি আমি ইঁদুরের দেহে প্রবেশ করাই, মানে আমি নয়, বিজ্ঞানী গ্রিফট একে ইঁদুরের দেহে যখন প্রবেশ করিয়েছিলেন তখন কিন্তু ইঁদুরের কোনো পরিবর্তন হয়নি, কারণ এ হচ্ছে মানে কোনো আক্রমণ করতে পারে না, কিছুই হয় না, ঠিক আছে? বাট এটা যখন প্রবেশ করেছিল ইঁদুরটা মারা গেছিল। এবার এগুলো মিশিয়ে প্রবেশ করালে কি হবে সেগুলো আমরা করবো। এটাকে আমি মুছছি।
একদম এভাবে লিখছি, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত বলে লিখছি। বৃত্তের পরীক্ষা। তো তো পরীক্ষা করলে পর্যবেক্ষণ সিদ্ধান্ত আসবে, আমি তোমাদের বোঝানোর জন্য তো এভাবে করে দিচ্ছি। তো দেখো আমি বললাম কি, ফার্স্টে ব্রিথ নিয়েছিলেন কি টাইপ 2, এই টাইপ 2 আর টাইপ 2 আর কি আক্রমণ করতে পারবে না পারবে না বলো তো, কি হবে বলো? কি বললাম, টাইপ 2 আর কি করবে, আক্রমণ করতে পারবে? করতে পারে না। করতে পারে, ভেরি গুড। তো সেই টাইপ 2 আর ইঁদুরকে ইনজেক্ট করা হলো। ইঁদুরকে ইনজেক্ট করা হলো, তো গ্রিপ দেখলেন যে ইঁদুরের কোনো রকম পরিবর্তন কিছুই আসলো না, ঠিক আছে। তো দেখলেন, পরীক্ষা করলেন, এবার মানে পর্যবেক্ষণ দেখলেন কি ইঁদুর সুস্থ সবল থাকলো। ইঁদুর সুস্থ সবল থাকলো, ইঁদুরের কোনো ব্যাপার হলো না। তো পরীক্ষা করে বেশিরভাগ কি ইঁদুরের দেহে কিন্তু পায়, ইঁদুর গিনিপিগের দেহে। এবং ইঁদুরের দেহে ক্যাপসুল বিহীন ব্যাকটেরিয়া পাওয়া গেল, কারণ টাইপ 2 আর হচ্ছে ক্যাপসুল নেই, তো তাই তো পাওয়া যাবে, তাই না? ইঁদুরের যখন দেহটা যদি চেক করা হয়, মানে ইঁদুরকে যখন চেক করা হলো, ঠিক আছে, তো সিদ্ধান্ত কি, এবার পরীক্ষা হলো, পর্যবেক্ষণ হলো, সিদ্ধান্ত আসতে হবে। তাহলে কি টাইপ 2 কোনো রকম ক্ষতি করে না, টাইপ 2 আর ক্ষতি করে না, ঠিক আছে। এই টাইপ 2 আর এগুলো কিন্তু এই যে ব্যাকটেরিয়াটার নাম, এই যে স্টেন তার কিন্তু নাম, ঠিক আছে। টাইপ 1 আর এর কোনো এখানে অস্তিত্ব নেই, টাইপ 2 আর কিন্তু দিয়ে পরীক্ষাটা করা যায়, তাই টাইপ 2 আর কিন্তু নাম, এগুলো অনেকের কোশ্চেন থাকে, ঠিক আছে, আমি আগেই বলে দিলাম। আচ্ছা, তারপরে কি করলো, দেখলো পরীক্ষা করা হলো, ঠিক আছে, ইঁদুরের কিছু হয়নি, ইঁদুরের দেহে কি হলো, কি পাওয়া গেছে, কোনটা দিদি, তারপরে ব্রিথ কি করলেন, বিজ্ঞানী ব্রিথ করলেন কি টাইপ 3S ইঁদুরকে ইনজেক্ট করা হলো। তোমরা কিন্তু পুরো বাক্যে লিখবে টাইপ 3S ইঁদুরকে ইনজেক্ট করা হলো, আমি তাড়াতাড়ি করে লিখছি বলে তাহলে একটা সময় চলে যাবে, তাই কিন্তু ওটা লিখে, ঠিক আছে। টাইপ 3S, আচ্ছা এবার বলো দেখি, টাইপ 3S কি ইঁদুরকে কোনো রকম আক্রমণ করতে পারবে? পারবে। পারবে, ভেরি গুড। তাহলে কি হবে, ইঁদুর ইনজেক্ট করা হলেই ইঁদুর মারা যাবে, ঠিক আছে, ইঁদুর কিন্তু মারা গেল। এবং কি পাওয়া গেল, রক্তে প্রচুর পরিমাণে টাইপ 3S
প্রচুর পরিমাণে ক্যাপসুল যুক্ত হলো তো ইঁদুরকে যখন ব্লাড টেস্ট করা হলো, ইঁদুরের রক্ত পরীক্ষা করা হলো, তো কি পাওয়া গেল? ক্যাপসুল যুক্ত, কারণ এই ক্যাপসুল যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে? তীব্র রোগ সৃষ্টি করে। তারপরে এটা দেখে নিল ব্রিচ যে একটা মানে মানে একদম ক্ষতি করে না এরকম দেখা হলো, ইঁদুরে কিছু হলো না। এটা এটা ইনজেক্ট দিয়ে করলো ক্ষতিকর যেটাকে, ইঁদুর তীব্র রোগ সৃষ্টি করলো এবং ইঁদুর মারা গেল। ঠিক আছে, তারপরে কি করলেন? তারপরে ব্রিচ করলেন কি, পরীক্ষাগুলো চলছে। ঠিক আছে, এই টাইপ 3S কে আবার টাপ প্রয়োগ করলেন। ঠিক আছে, এই যে টাইপ 3S ছিল যে ক্ষতিকর, তাকে করলো কি তাপ প্রয়োগ করলো, হিট দেওয়া হলো। যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম যে তাপ প্রয়োগ করলে কি হয় ব্যাকটেরিয়া, বলো তো, বলো। মারা যায়। মারা যায়, সেই ব্যাকটেরিয়াটা মারা গেল। তারপরে একে ইনজেক্ট করা হয়েছিল। এবার একে ইনজেক্ট করা হয়েছিল। ব্যাকটেরিয়া মারা গেছে, ইঁদুরের কিন্তু কোনো রকম ক্ষতি হলো না। ইঁদুর সুস্থ থাকলো, ইঁদুর কিন্তু সুস্থ থাকলো। এবার মৃত। ঠিক আছে, হিট মিশিয়ে যেই টাইপ 3S কে তাপ দেওয়া হয়েছে, টাইপ 3S এই ব্যাকটেরিয়াটাই মারা গেছে। মৃত ব্যাকটেরিয়া যদি প্রবেশ করা নেই, ইঁদুরের কি হবে? কিছুই হবে না, ইঁদুর সুস্থ থাকলো। এবং রক্তে ব্যাকটেরিয়া পাওয়া গেল। এইবার সিদ্ধান্ত কি আসবে বলে? এই যে টাইপ 3S কে আমি তাপ প্রয়োগ করেছি, আমি নয়, তাপ প্রয়োগ করেছিলেন টাইপ 3S কে, টাইপ 3S মারা গেছে। তাহলে কি মৃত মৃত টাইপ 3S রোগ সৃষ্টি করতে পারে না। এইবার রিচ করেছিলেন, দেখো, সজীব টাইপ 2R, সজীব টাইপ 2R। তো প্রথমে তো এটাকে সজীব প্রবেশ করানো হলো, কিছু করতে পারলো না। তারপরে হচ্ছে এটাকে সজীব প্রবেশ করানো হলো, ইঁদুর মারা গেল। তারপরে হচ্ছে এইটাকে মৃত করে প্রবেশ করানো হলো, দেখা যাক কি হয়, ইঁদুরের কিচ্ছু হলো। তারপরে এ সজীব থাকলো এবং একে টাইপ 2S কে, সরি টাইপ 3S কে সজীব টাইপ 2R ও মৃত
টাইপ 3s কে মিশিয়ে প্রবেশ করানো হলো। কি দেখা গেল? সজীব টাইপ 2 আর মৃত টাইপ 3s কে মিশিয়ে দিয়ে প্রবেশ করানো হলো। কি দেখা গেল তখন? তখন দেখা গেল হচ্ছে ইঁদুর রোগাক্রান্ত হয়ে মারা গেল। ঠিক আছে, ইঁদুর কিন্তু এইবার দেখা গেল রোগাক্রান্ত হয়ে মারা গেল। আবার বলছি দেখে নাও, সজীব টাইপ 3 ও মৃত সরি সজীব টাইপ 2 আর মৃত টাইপ 3। ঠিক আছে, এই সেকেন্ড হচ্ছে মৃত। ওই মিশিয়ে দুটোকে মিশিয়ে প্রবেশ করানো হলো। তখন কি ইঁদুর রোগাক্রান্ত হয়ে মারা গেল। এবং রক্তে টাইপ 3s রক্তে কিন্তু ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়া পাওয়া যায়। হলো, এবার কারণটা কিন্তু গ্রিপ বর্ণনা করতে পারেননি। এই কারণটা কিন্তু গ্রিপ সিদ্ধান্তটা হ্যাঁ হ্যাঁ বলো। 3 নম্বরের সিদ্ধান্তটা হ্যাঁ 3 3 নম্বরের নম্বরের সিদ্ধান্তটা আরেকবার বলুন। হ্যাঁ 3 নম্বরের সিদ্ধান্তটা হচ্ছে মৃত টাইপ 3s রোগ সৃষ্টি করতে পারে না। কারণ এটা মৃত, এ কি করে রোগ সৃষ্টি করবে? মৃত টাইপ 3s রোগ সৃষ্টি করতে পারে না, কারণ দেখো তাপ প্রয়োগ করার পরেই কিন্তু এই মারা গেছে। ঠিক আছে, একে যখনই তাপ প্রয়োগ করা হয়েছে এ কিন্তু মারা গেছে, মানে ব্যাকটেরিয়াটাকে পেটের নিচে নিয়ে তুমি তাপ প্রয়োগ করা হয়েছে, যেটা তুমি বার্নারের নিচে রেখে কিন্তু যেভাবে কালচার মাধ্যমে তাপ প্রয়োগ করার সাথে সাথে কিন্তু মারা গেছে। তাই কিন্তু এ কোনো ইঁদুরকে কিন্তু কোনো আক্রমণ করতে পারে না। অর্থাৎ এখানে আমরা সিদ্ধান্তে আসলাম মৃত টাইপ 3s রোগ সৃষ্টি করতে পারে না। হ্যাঁ বুঝতে পেরেছো? ম্যাম 4 নম্বরটাতে টাইপ 3s তো মৃত, তো রোগ আক্রান্ত কিভাবে হলো ইন্দুরটা? এইবার এইটাই তো আমরা পড়বো, এইটা কি করেছে যারা কিন্তু গ্রিপ তো বর্ণনা করতে পারেননি। এইবারই তো ব্যাপার, এইবারই তো আমরা পড়বো গ্রিপ কিন্তু এটা বর্ণনা করতে পারেননি। ঠিক আছে, এখানে আমরা লিখবো কারণ অজ্ঞাত। ঠিক আছে, বা এটা হচ্ছে ঠিক আছে, এটা কারণ অজ্ঞাত লিখতে পারো, বা হচ্ছে বিজ্ঞানী গ্রিপস কিন্তু এটা বর্ণনা করতে পারেননি। ঠিক আছে, আমরা যেটা বলতে পারবো কেন, এটা একটুখানি স্ক্রিনশট তুলে একটু পাঠিয়ে দাও। গ্রিপস কিন্তু এই অবধি এসে থেমে গেছিলেন, উনি কিন্তু আর বর্ণনা করতে পারেন। একটু স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিই, আমাকে একটু জানাও যে পাঠিয়ে দিয়েছো। পাঠাচ্ছি। হ্যাঁ, বাকিগুলো বোঝা গেছে তো? এইবার এইটা নিয়ে আবার আমরা পরীক্ষা করব। বিজ্ঞানী গ্রিপস কিন্তু এই অবধি বর্ণনা করেছিলেন, এইটা কি হয়েছিল উনি কিন্তু আর বলতে পারেন। বিজ্ঞানী গ্রিপস কি বলেছিলেন? বিজ্ঞানী গ্রিপস বলেছিলেন যে কোনো একটা কিছু এই মানে সৃষ্টি হয়েছিল, যেটা ইঁদুরটা দেহে প্রবেশ করাতে ইঁদুরটা মারা গেছিল। ঠিক আছে, গ্রিপস বলেছিলেন কোনো একটা কিছু হয়েছিল যেটা ইঁদুরটার দেহে প্রবেশ করাতে ইঁদুরটা মারা গেছিল। এই তোমরা লিখে নিচ্ছ তো এতটা? সবাই লিখে নিচ্ছ তো? হ্যাঁ সবাই কিন্তু লিখে নেবে, তাহলে কিছু বুঝতে পারবে না। এইবার এটাকে নিয়ে আমরা বলবো, এবং তারপরে হচ্ছে যারা পরীক্ষাটা করেছিল তারা হচ্ছে গ্রিপসের স্টুডেন্টরা। ঠিক আছে, গ্রিপস কিন্তু উনি কিন্তু এতটাই করতে পেরেছিল, মানে এতটাই করতে
কিন্তু উনি এরকম সিদ্ধান্ত রাকুশটাই যেটা বলে দিলে হবে না, এটা একদম মন গড়া কথা বলে দিলে তো এখানে হবে না, এখন তোমার পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে আসতে হবে। তাহলে এটাই মুচ্ছি পাঠিয়ে দিচ্ছ তো, এইটা দিয়ে কিন্তু আমরা এবার করবো সজীব টাইপ 3 আরও মৃত টাইপ 3s, এইটা দিয়ে আমরা করবো যে বিজ্ঞানী গ্রিপ্তের ছাত্ররা কি করেছিল। কারণটা অজ্ঞাত, বাট কারণটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো রাখি, বাকিগুলো এখানে লিখবো না। তো কি এই হচ্ছে সজীব টাইপ 2 কালচার মাধ্যমে, সজীব টাইপ 2 আর কি বলেছিলাম, কি ছিল, আর কি ছিল বলো একটু শুনি। মৃত টাইপ টিএস। একদম ভেরি গুড। আর হচ্ছে মৃত, ধরো এই মৃত, এরা মৃত, মৃত ডিএনএ যে টুকরোগুলো পড়ে রয়েছে, ঠিক আছে, তাহলে লিখে দিই এইটা কি, মৃত টাইপ 3 পড়ে রয়েছে। এইবার কি পাওয়া গেল, ইঁদুরের দেহে পাওয়া গেল ক্যাপসুল যুক্ত একটা ব্যাকটেরিয়া পাওয়া গেল এবং ইঁদুর কি হলো, মারা গেল। এবার দেখো এই যে সজীব টাইপ 2 আর এ তো কোনো ক্ষতি করে না, বাট মৃত টাইপ 3s হচ্ছে মৃত, বাট এই আমরা একদম প্রথমে বলেছিলাম একটা মৃত ব্যাকটেরিয়ার সাথে যখন একটা জীবিত ব্যাকটেরিয়াকে রাখছি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করছে, ওর থেকে ডিএনএ টুকরোগুলোকে নিয়ে নিচ্ছে, একদম প্রথমে বলেছিলাম মনে আছে বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এইবার এইখানে হচ্ছে হ্যাঁ মৃত ম্যাম। যে টুকরোগুলো, হ্যাঁ মৃত যে ব্যাকটেরিয়ার টুকরোগুলো এ দেখো এখানে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ক্যাপসুল কিন্তু এভাবে সৃষ্টি করেছে। অর্থাৎ টাইপ 2 আর হয়ে গেছে টাইপ 3s, বুঝতে পারলে। তো বিজ্ঞানী গ্রিপ কিন্তু এটা বলেননি, উনি বলেছিলেন কিছু একটা মানে এখানে হয়েছিল, ঠিক আছে, উনি বলেছিলেন কোনো না কোনো কিছু এখানে প্রবেশ করে, উনি বলেছিলেন যে এই টাইপ 2 আর এর মধ্যে কোনো কিছু একটা প্রবেশ করেছিল যেটা হচ্ছে বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করেছিল, উনি কিন্তু সঠিকভাবে বলতে পারেননি যে কি প্রবেশ করেছিল বা কিছু। প্রীতম বুঝতে পারছো তো, প্রীতম বুঝতে পারছো তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ না বুঝলে বলবে, ঠিক আছে। আচ্ছা, তো উনি কিন্তু মানে টাইপ 2 আর টাইপ 3 এসে মানে হয়ে গেছিল, বাট বিজ্ঞানী গ্রিপ যেটা কিন্তু ওভাবে বলতে পারেনি যে কি হয়েছিল, উনি মানে কিছু একটা এরকম প্রবেশ করে দিল যেটা এই টাইপ 2 আর কে চেঞ্জ করে দিয়েছিল, যেটা মানে বিদ্যুৎটাকে আক্রমণ করে মেরে ফেলে, ঠিক আছে। এবং তিনি এই যে প্রক্রিয়াটার মানে এই যে পরীক্ষাটা বা এই যে রূপান্তর হলো, রূপান্তর হলো মানে চেঞ্জ হয়ে গেল একটা কিছু, ঠিক আছে, সেটার উনি নাম দিলেন হচ্ছে রূপান্তরকারী বস্তু বা ট্রান্সফর্মিং এলিমেন্ট, ঠিক আছে। তিনি এটার নাম দিলেন কি, রূপান্তরকারী বস্তু। এই যে তৈরি হলো, ঠিক আছে, এই যে জিনিসটা তৈরি হলো, এই যে জিনিসটা তৈরি হলো, এই টোটালটা তিনি নাম দিলেন কি, রূপান্তরকারী বস্তু বা ট্রান্সফর্মিং এলিমেন্ট, ঠিক আছে।
সেটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে। এখানে লিখে দিই। তো বিজ্ঞানী গ্রিফ কি করলেন, এই যে বস্তুটা টাইপ 2R থেকে টাইপ 3S হয়ে গেল, এই যে টাইপ কারণ কি মানে মৃত ডিএনএ গুলোকে কিন্তু এই সজীব টাইপ 2R গ্রহণ করেছিল, ঠিক আছে, যার ফলে কিন্তু এর হয়ে গেল হচ্ছে টাইপ 3S। বাট এটা বিজ্ঞানী গ্রিফস কিন্তু এটা বলেননি। বিজ্ঞানী গ্রিফস কি বলেছিলেন যে কিছু একটা হয়েছে, যেটার নাম উনি দেন হচ্ছে ট্রান্সফর্মিং এলিমেন্ট তৈরি হয়েছে, এবং এই পরীক্ষাটাকে এই জন্য বলা হচ্ছে ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন। এইবার কি হয়েছিল এর পরে, এইটা একটুখানি স্ক্রিনশট করে পাঠাও। স্ক্রিনশট করে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এইবার বিজ্ঞানী গ্রিফটের স্টুডেন্ট, বিজ্ঞানী গ্রিফটের 3জন স্টুডেন্ট, তারা আবার এই পরীক্ষাটাকে, পরবর্তী যে পরীক্ষাটা তারা সেটা করে, ঠিক আছে। বিজ্ঞানী গ্রিফটের 3জন ছাত্র পরবর্তী পরীক্ষাটা করেন। যে উনি কিন্তু অতটা করে ছেড়ে দিয়েছিলেন, এবং উনি কি তৈরি ছিলেন সেটা সঠিকভাবে বলেননি। উনি বলেছিলেন যে ট্রান্সফর্মিং এলিমেন্ট। তারা হলেন বিজ্ঞানী গ্রিফটের 3জন স্টুডেন্ট। তারা হচ্ছেন অ্যাভেরি, ম্যাকলিয়ার এবং হচ্ছে ম্যাককার্টি। লিখে দিই, অ্যাভেরি, এনারা হচ্ছে বিজ্ঞানী গ্রিফটের 3জন স্টুডেন্ট, যারা কিনা এই পরীক্ষাটি কন্টিনিউ করেন। একটু দেখো। আচ্ছা, এনারা কি করেছিলেন, এই যে আমরা জানি কি, তো 3 প্রকার উৎসেচক দিয়ে এনারা এই পরীক্ষাটাকে করে দেখিয়েছিলেন। সেই 3 প্রকার উৎসেচক কি কি? ডিএনএস, তিন প্রকার উৎসেচক হলো ডিএনএস, আরএনএস, এবং হচ্ছে প্রোটিয়েজ।
তিন প্রকার উৎসেচককে এর সাথে আবার মিলিয়ে পরীক্ষাটি করিয়ে রেখেছি। মানে এই তিনটে উৎসেচকের তিন রকমের কাজ, ঠিক আছে? তা কাজগুলো আমাদের একটুখানি জেনে নিতে হবে, মানে এগুলো যে নোটে আছে সেগুলো লিখতে হবে বা এই জিনিসগুলো বুঝিয়ে লিখতে হবে, আর কিছু। এই ডিএনএ এর কাজ হচ্ছে তোমরা লিখতে হবে তিন প্রকার উৎসেচক নিয়ে এরা পরীক্ষাটি করে। ডিএনএ তোমরা লিখে দিতে পারো ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। নিজে নিজে লিখতে পারো, তার পাশে লিখে দেবো ডিএনএ টা কি, ঠিক আছে? ডিএনএ কে বিনষ্ট করে। আরএনএ হচ্ছে আরএনএ কে বিনষ্ট, প্রোটিন হচ্ছে প্রোটিন কে বিনষ্ট। ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়ার এখানে ডিএনএ কে যদি দেব ডিএনএ কে নষ্ট, আরএনএ কে দেব আরএনএ কে নষ্ট, প্রোটিন কে দেব প্রোটিন কে নষ্ট করব। ঠিক আছে? তো ফার্স্টে এই প্রোটিন কে নিয়ে একটু দেখাই। যা লেখাচ্ছি কিন্তু লিখে নেবে। জল খেয়ে নিই। ম্যাম শেষ? না না হয়নি, দাঁড়াও, জল খেলাম। আচ্ছা দেখো, এইবার লাস্টে ওনার এই যে তিনজন যে স্টুডেন্ট ছিলেন, অ্যাভেরি ম্যাকলিওড হচ্ছে ম্যাককার্টি, ঠিক আছে? এনারা কি বললাম গ্রিফটের স্টুডেন্ট। এবার বিজ্ঞানী গ্রিফট বা এনাদের যে টিচার, তিনি কত অব্দি পরীক্ষাটি করে ছেড়ে দিয়েছেন? কত অব্দি করে ছেড়ে দিয়েছিলেন বলো? এই যে কি করেছিলেন, টাইপ 2 আর কি করেছিলেন, টাইপ 2 আর প্লাস তাপ দিয়েছিলেন টাইপ 2 আর কে 1 নম্বরে। পরীক্ষা পর্যবেক্ষণ করে এখানে লেখা যাবে না, লিখছি না, তোমরা কিন্তু লিখে দেবে পরীক্ষা পর্যবেক্ষণ ঠিকানা। আমি তিনটে নর্মাল ছক পাচ্ছি। একদম গ্রিপ লাস্টে কি করেছিলেন বলো একটু আমাকে, কি কি করেছিলেন একটু বলো। লাস্টের যে লেখাটা ছিল গ্রিপের পরীক্ষাটা কি ছিল, লাস্টে কি ছিল 4 নম্বর পয়েন্টটা? টাইপ 2 আর তাপে টাইপ 3 আছে। হ্যাঁ, তাহলে কি ছিল, টাইপ 3 এস প্লাস হচ্ছে তাপ প্লাস হচ্ছে জীবিত টাইপ 3 সরি টাইপ 2 আর, তাই তো? এই অবধি আমাদের গ্রিপ করে ছেড়ে দিয়েছিলেন। এবার ওনার তিনজন স্টুডেন্ট বললাম সেটা কন্টিনিউ করেছিলেন। ফার্স্ট টাইম নিয়ে পটিএইচ বললাম, ফার্স্টে দিয়েছিলেন হচ্ছে পটিএইচ, এটা দিয়ে করি পটিএইচ। পটিএইচ কি করছে, প্রোটিনকে নষ্ট করছে, এবং সেই পটিএইচ দেওয়ার পরে দেখা গেল যে ইঁদুরটা সে হচ্ছে মারা গেছে, মৃত। ঠিক আছে? পটিএইচ যখন দেওয়া হলো দেখা গেল যে ইঁদুরটা মৃত, মারা গেছে। তাহলে বোঝা গেল যে এই পটিএইচ যে আছে, পটিএইচ প্রোটিনকে নষ্ট করে। আমরা লিখে নিয়েছি এখানে পটিএইচ যেই দিলাম এর মধ্যে পটিএইচ দিলাম, ঠিক আছে? পটিএইচ দেওয়ার পরে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন অংশটাকে নষ্ট করলো, তাহলে দেখা গেল যে ইঁদুরটা মারা গেল। তাহলে আমাদের কি কি সিদ্ধান্তে আমি আসতে পারবো যে প্রোটিনকে নষ্ট করে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না?
যেহেতু প্রোটিন নষ্ট করে ইঁদুরটা মারা যাচ্ছে, অর্থাৎ এই ক্যাপসুল তৈরির জিন কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে, প্রোটিনে নেই। প্রোটিয়াস দিলেই কিন্তু এর প্রোটিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাও অর্থাৎ তাও কিন্তু ক্যাপসুলটা তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ আমি বলতে পারি ক্যাপসুল তৈরির জিন প্রোটিয়েজের মধ্যে নেই। ঠিক আছে, তো এটাই বলা গেল যে প্রোটিয়াস দেওয়ার পরেও যে ইঁদুরটা মারা গেল, কারণ কি তখন দেখা যাচ্ছে প্রোটিয়াস দিয়েছি এর মধ্যে আমি, তাও দেখা যাচ্ছে মানে এনারা দিয়েছিলেন, এনারা দেওয়ার পরেও দেখলেন যে ক্যাপসুলটা হয়ে রয়েছে, ক্যাপসুলকে ভাঙতে পারলো না, অর্থাৎ ক্যাপসুল তৈরির জিন কিন্তু প্রোটিয়েজের মধ্যে নেই। সরি, প্রোটিয়েজের নয়, প্রোটিনের। বুঝতে পারলে তো ওই জায়গাটা? প্রোটিয়েজ দেওয়ার পরে, হ্যাঁ বলো। বুঝতে পারলাম। ও, বাকিরা চলো নেক্সট পরীক্ষা আমরা চলে যাই, তিনটে আছে। প্রোটিয়েজ কে নিয়ে নিয়েছি, ক্যাপসুল তাও রয়েছে, ইঁদুর মারা গেছে। বলো, এখানে লিখে দেবে এটা পরীক্ষা। এবার সেকেন্ডে আমরা এই জিনিসটা এটাই রাখবো, জিনিস আমরা এটাই রাখবো, সেখানে আমরা শুধু এ করছি, লাস্টে এটা মিট করতে পারেনি। কি আছে? এবার আমরা আরএনএস কে নিই, আরএনএস কে নিই। আরএনএস কে নিলাম, আরএনএস কি করছে, আরএনএ কে নষ্ট করছে, আরএনএস কে এর ভিতর দিয়ে দিচ্ছি, ধরো আরএনএস কে এর ভিতর দিয়ে দিলাম, তারপরেও দেখছি এখানে ক্যাপসুল আছে, এবং ইঁদুর ক্যাপসুল আছে মানে ইঁদুর কি মারা যাবে, মৃত। ইঁদুর কিন্তু মৃত, ঠিক আছে, তারপরেও দেখছি ইঁদুরটা মারা যাচ্ছে, তাহলে আমি বলতেই পারি ক্যাপসুল এখানে রয়েছে, এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল তাও রয়েছে, মানে ইঁদুর মারা যাচ্ছে, ইঁদুরের বডিতে, ইঁদুরের রক্তে এই ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, তাহলে আমি এটা কি বলতে পারি, কি বলতে পারি বলো? ক্যাপসুল তৈরির জিন আরএনএ এর মধ্যেও নেই, তাই তো এটা লিখলাম না, ক্যাপসুল তৈরির জিন কিন্তু আরএনএ এর মধ্যেও নেই, বলতেই পারি। তাহলে আরএনএ যদি যখন দিলাম, আরএনএ কি করছে, আরএনএ কে নষ্ট করছে, আরএনএ ক্যাপসুল তৈরির, এই ক্যাপসুল তৈরির জিন কিন্তু আরএনএ এর মধ্যেও নেই, ঠিক আছে, এখানে কিন্তু লিখে দিই।
ক্যাপসুল তৈরির জিনটার আরএনএর মধ্যে অনেক ক্যাপসুল তৈরি রয়েছে, ঠিক আছে। এইবার আমি করছি কি, নম্বর ডিএনএস কে দেবো, তাহলে তাই লিখে দিই তাই 3s কাপ প্লাস হচ্ছে জীবিত তাই 2r প্লাস কাকে নেবো আমি, ডিএনএস কে নেবো। যেই ডিএনএস কে আমি এর মধ্যে দিচ্ছি, যেই ডিএনএস কে এর মধ্যে প্রবেশ করাচ্ছি, তখন কিন্তু যেই ডিএনএস কে আমি এর মধ্যে এইটার মধ্যে মিশিয়ে দিয়ে ইঁদুরের দেহে প্রবেশ করাচ্ছি, কি করলাম, এগুলো সব হলো। এরপর আমি ডিএনএস কে মিশিয়ে যেই প্রবেশ করাচ্ছি, দেখা গেল কি ইঁদুর জীবিত হবে, ইঁদুর কি হলো, জীবিত থাকে। যেই দেখা গেল ইঁদুর জীবিত থাকলো এবং ইঁদুরের বডিতে কিন্তু কোনো ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়া পাওয়া গেল না, অর্থাৎ ডিএনএ গিয়েই ডিএনএ কে নষ্ট করে দিল। ডিএনএ যেন বললাম ডিএনএ কে নষ্ট করে, ডিএনএ গিয়েই কিন্তু ডিএনএস কে নষ্ট করে দিল এবং কিন্তু তার ফলে ইঁদুরটা জীবিত থাকলো। বুঝা গেল? অর্থাৎ ক্যাপসুল তৈরির ক্যাপসুল তৈরির জিনকে কিন্তু ভেঙে দিল কে, ডিএনএইচ। ঠিক আছে, বুঝে গেল? এই ক্যাপসুল তৈরির জিনকে ভেঙে দিল হচ্ছে ডিএনএইচ, ঠিক আছে। বুঝে গেল? বুঝতে পারলে তো? হ্যাঁ। এইটা কিন্তু পুরো 5 নম্বরের কোশ্চেন হিসাবে দেবে, ঠিক আছে। 5 নম্বরের কোশ্চেন হিসাবে কিন্তু দেবে। দিতে পারে হচ্ছে ডিএনএ জেনেটিক বস্তু পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। প্রথমে যে বৃত্তের ছকটা লিখবে, তারপরে লিখে দেবে কিন্তু শেষ ওই বৃত্তের ছকটা শেষে লিখবে বৃত্ত কিন্তু এই পরীক্ষাটির মানে কারণ অজ্ঞাত বা গ্রিপ এর কোনো কারণ আবিষ্কার করতে মানে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, কেন হয়েছিল তারপরে লিখে দেবে। এবং গ্রিপ বলেছিলেন যে বস্তুটি তৈরি হয়েছিল তাকে বলে ট্রান্সফরমেশন এলিমেন্ট, ঠিক আছে, বা রূপান্তরকারী বস্তু। তারপরে গ্রিপ্টেরই 3 জন স্টুডেন্ট অ্যাভরি ম্যাকলিও এবং ম্যাককার্টি এনারা আবার এই পরীক্ষাটা কন্টিনিউ করেন, ঠিক আছে। তখন এনারা এই 3টে উৎসেচক নিয়ে পরীক্ষাটা করেন। কি করেছেন, ব্যাপারটা তো একই, জিনিসটা তো এক থাকে, এর মধ্যে প্রোটিয়েজ দিল, প্রোটিনটা নষ্ট করে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার প্রোটিনটা নষ্ট করে দেয়, প্রোটিনটা নষ্ট করলো, প্রোটিয়েজ দিয়ে দিল, প্রোটিনটা নষ্ট করে দিয়েছে। তাও দেখা গেল কি ক্যাপসুল রয়েছে, তাও দেখা গেল ইঁদুর মারা গেল, ইঁদুরের বডি থেকে ব্লাড নিয়ে যখন টেস্ট করা হলো দেখা গেল ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়া পাওয়া গেল। অর্থাৎ বোঝা গেল এই ক্যাপসুল তৈরির জিন প্রোটিনের মধ্যে কিন্তু, তাই না, প্রোটিয়েজ দিয়ে যে প্রোটিনকে তো ভেঙে দিচ্ছে, ক্যাপসুল তৈরির জিন কিন্তু প্রোটিনের মধ্যে। তারপরে হচ্ছে দেখা গেল আরএনএস দিচ্ছে, তাও ইঁদুর মারা গেল, দেখা গেল ক্যাপসুলটা কোনোভাবে ভাঙতে পারেনি। তা বলতে পারি যে ক্যাপসুল তৈরির জিন আরএনএর মধ্যে নেই। তারপরে যে ডিএনএস দেওয়া হলো, দেখা গেল ইঁদুরটা বেঁচে আছে, ইঁদুরের তারপরে ব্লাডটা নিয়ে যেই টেস্ট করা হলো দেখা গেল ক্যাপসুল কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে, তাই কিন্তু ইঁদুর বেঁচে আছে। এবং এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় একদম ছোট জায়গা, ডিএনএ জেনেটিক বস্তু, হলো এই পরীক্ষার দ্বারাই কিন্তু প্রমাণিত হলো ডিএনএ জেনেটিক বস্তু। যেই ডিএনএস কে দিয়ে ভেঙে দিল তারপরে কিন্তু ক্যাপসুল তৈরি হতে পারলো না, অর্থাৎ বোঝা যায় ডিএনএ কিন্তু জেনেটিক বস্তু, ঠিক আছে। বুঝে গেল?
লিখতে পারবে তো? 5 নম্বরের প্রশ্ন আসে কিন্তু এটা। হ্যাঁ ম্যাম। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কিরকম ভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে তোমরা ডেমো ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো, পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাস যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে? তো এবং একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই, যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে, তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে। সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশ ভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না, একদম কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট, তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই। সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে এইচএস অব্দি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস। এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাদের এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে? সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে। এবং অবশ্যই যেটা তোমার এইচডব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।